দুর্নীতিটাকে ঢাকা দিতে গিয়ে বা একটা দুর্নীতিগ্রস্ত চাকরিজীবীদের তাদের রক্ষা করার জন্য আরেকটা মহা দুর্নীতির মধ্যে পড়ে গেল এবং সেটা পরিষ্কার হয়ে গেল। একজন মাননীয় মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে এইভাবেই বেআইনি কাজ করতে পারে, সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাতে পারে। আর আমি অনেক আগে থেকেই বলেছিলাম আপনাদের চ্যানেলে যে কোনো দিন ওই অযোগ্যদের নাম প্রকাশ করবে না, ওদেরকে জামাই আদর করে রাখবে। 2022 থেকে শুনে আসছি আমার হাতে 5 লাখ আছে, কোনো সময় বলছে 3 লাখ, কোনো সময় বলছে 1 লাখ। তাহলে এই যে 2016-র পর, আমি ধরি 2017-র পর, 2017-র পর থেকে মাত্র 20,000 শূন্য পদ মানা যায়। একেবারেই আমরা যেমনটা দেখতে পেলাম, অবশেষে এত দিনের অপেক্ষা এসএসসির পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো, কিন্তু সেই নতুন বিজ্ঞপ্তিতে একাধিক অসঙ্গতি দেখা যাচ্ছে। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্সের 10 মার্কস, আবারও তো সেই নতুন করে দুর্নীতি ডানা বাঁধছে। একেবারে মানে দুর্নীতির পথটাকে আরো সুগম করার জন্যে প্ল্যান করে এই ষড়যন্ত্র করা হয়েছে। এবং আগে ছিল শূন্য খাতা জমা দিয়ে চাকরি, এখন হচ্ছে ইন্টারভিউয়ে শূন্য পেয়ে চাকরি, এটাই হবে। কারণ এবং দেখুন যে পরিষ্কার করে, আমি জানি না যে কোনো আইনজ্ঞের, বারবারই তো বলছেন আইনজ্ঞের সব পরামর্শ নিচ্ছে না, অনেক দিন ধরে শুনছি। তা আইনজ্ঞগুলোকে এইরকম ধরনের পরামর্শ দিচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের একদম শেষ স্ট্যান্ডার আগে যেটা মাননীয় বিচারপতি বলে দিয়েছেন যে আমরা ক্লারিফাই করছি, কোনো রকমের স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ দেয়া যাবে না ওই সমস্ত এই ফ্রেশ রিক্রুটমেন্টের সময়। স্পেশাল রাইট, কোনো অধিকার এবং অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা দেয়া যাবে না। তাহলে সুপ্রিম কোর্টে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, আপনি ইচ্ছা করেই সুপ্রিম কোর্টকে ফের আবার অপমাননা করছেন। এবং এটা কেন করেছে একদম পরিষ্কার কেন করেছে। দেখুন, টেকনিক্যালি দিকটা আমি বলছি, এটা অনেক পাঠক বন্ধুদের জানা উচিত, এই দর্শক বন্ধুদের জানা উচিত। আগে ছিল 35 নম্বরের একাডেমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার ডিগ্রি এবং বিএড ভাগে ভাগে। এর হঠাৎ 10 নম্বর করলো কি স্পেসিফিক্যালি, কেউ যদি নবম দশমে দেয় তাহলে তার পাস কোর্স বা অনার্স গ্র্যাজুয়েট, এটার উপরে সে 10-এর মধ্যে যা পাবে, আর নাহলে মাস্টার ডিগ্রি। কেন করেছে এটা খুব পরিষ্কার, মানে আমি অন্তত আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই এখন যারা নতুন পরীক্ষা দেবে তারা লকডাউনের পর থেকে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক গাদা নাম্বার পেয়েছে। তাহলে সেই নম্বর তারা পেলে তারা তো 10-এর 10 পেয়ে যাবে। তাহলে কি হবে? তখন ওই যে অযোগ্যরা তো আর জায়গা করতে পারবে না, কিছু করার ক্ষমতা নেই। তাহলে এই 10 নাম্বার রাখো এক্সপিরিয়েন্স, যেটা স্পেশাল কোনো রকমের অধিকার দিতে পারে, অ্যাডভান্টেজ দিতে পারে, তবুও দিল এক্সপিরিয়েন্স, যেটা 2016-তে ছিল না। আর স্পেশাল এক্সপিরিয়েন্স আর হাতে রাখলো টোটাল। এবার 20 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ স্কুল সার্ভিস তথা সরকারের হাতে থাকলো 30 নম্বর হাতে থাকলো। মানে এখানে যদি রিটেনে পিছিয়ে থাকে তাহলে এই 30 নম্বরে কিন্তু মেকআপ হয়ে যাবে। এইটাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাই করে। তার মানে একটা দুর্নীতিটাকে ঢাকা দিতে গিয়ে বা একটা দুর্নীতিগ্রস্ত চাকরিজীবীদের তাদের রক্ষা করার জন্যে আরেকটা মহা দুর্নীতির মধ্যে পড়ে গেল এবং সেটা পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ এটাই প্রমাণ করে আগে যে দুর্নীতি সম্বন্ধে সব কিছু জানতেন এই মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই জানতেন, না হলে ওই আগের দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য এটা উনি করে এইরকম একটা দুর্নীতি, অসাংবিধানিক, মানে তুগলকি এবং বেআইনি একটা এই মানে প্রোফার্মা তৈরি করলো, অর্থাৎ পরীক্ষা বিধি তৈরি করলো। আমার জীবনে বামফ্রন্টের সময় থেকে তো আমি পরোক্ষভাবে জড়িত এখানে, আমার জীবনে এরকম ধরনের তুগলকি এবং অবৈজ্ঞানিক এবং এক পক্ষকে সাপোর্ট করার জন্যে এইটা করা হলো। দেখুন 2016 সালে পরীক্ষার্থী 22,53,000, এখানে এরা 25,000 আছে। তাহলে 1,25,000, 22,25,000 ছেলে মেয়েদের সঙ্গে তাদের সমান অধিকার কেন দেবে না? এবং তারাও তো অনেকে
চাকরি পেত, কিন্তু এখানে এই এতজন দুর্নীতির জন্য তারা অনেকে চাকরি পায়নি। তাহলে তাদের সমান অধিকার দেওয়া হবে না কেন? তাদের তো অনেকে শিক্ষক নয়, তাহলে তারা 10 নম্বর পাবে কোথায়? আর এই নতুন যারা 2016 পর থেকে, মানে 2000 এসএলএসটি 2016 এই যে 26,000-এর জীবন তো মাননীয় মুখ্যমন্ত্রী নষ্ট করেছে নিজে হাতে। আর 2016 যে 22,53,000 প্রত্যেকের জীবন মাননীয় মুখ্যমন্ত্রী নষ্ট করেছে। এইবারে এই যে 2016 পরে কয়েক কোটি পরীক্ষার্থী, তাদের জীবনটাকে ইচ্ছা করে নষ্ট করছেন এই মুখ্যমন্ত্রী। ইনি বলতে পারবেন না যে আমি জানি না। আর কিভাবে অসাংবিধানিকভাবে একটা, সবসময় বলেন ওটা অটোনোমাস বডি, নিজে বলেন, তাহলে ওখানে কি হয়েছে আমি জানি না। তাহলে সে অটোনোমাস বডির সাংবাদিক সম্মেলন যে বিজ্ঞপ্তি বার হবে, সেটা আপনার বলার, আপনি আপনার কোন অধিকারে আপনি সেটা বলছেন, সাংবাদিক সম্মেলন করছেন? অর্থাৎ ভালো কাজে আপনি শুধু ক্রেডিট নেবেন, আর খারাপ কাজ, বদনাম যে কাজগুলো হবে সেগুলো সেই দপ্তরের উপরে আপনি চাপিয়ে দেবেন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এখন ছায়া কমিশন হয়ে গেছে, শ্যাডো স্কুল সার্ভিস কমিশন। যা কিছু করছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার প্রশ্ন, কেন উনি ইচ্ছা করে ওনার রাজ্যের দুরকম ধরনের পরীক্ষার্থীর ক্ষেত্রে দুরকম ব্যবস্থা করছে? এবং এখনো দেখুন, এটা প্রক্রিয়াটা কি জানেন, ওনার মাথায় কি আছে জানেন তো, যে পরীক্ষাটা ভণ্ডুল হোক, তাহলে আমার ভাড়ে মা ভবানী, আমার পরীক্ষা নিতে হবে না। যেভাবে চলছে দেখো, আমি তোমাদের জন্য এত চেষ্টা করেছিলাম, দেখো আবার ফের কোর্টে গিয়ে এরা করে দিল। কিন্তু এটা দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য, মানে তাদেরকে একটা প্রবেশ করানোর জন্য এই পদ্ধতিটা করেছে এবং ইচ্ছা করে এটা করেছেন। কিন্তু এটা নিশ্চিত সুপ্রিম কোর্টের অন্তিম অর্ডার আছে যে পরীক্ষা তোমার নিতে হবে। অর্থাৎ কেস হয়েছে গতকাল 24টা কেস হয়েছে, 24খানা কেস হয়েছে। এবং এরা এই যে কেস হয়েছে, এইবারে অর্ডার নিশ্চয়ই দেবে যে তুমি আগে নিয়োগ বিধি ঠিক করো, বলবেই তুমি নিয়োগ বিধি ঠিক করো, কিন্তু কারোর অধিকার নেই যে পরীক্ষা বাতিল করা। হাইকোর্টের অধিকার নেই পরীক্ষা বাতিল করা, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। সুতরাং পরীক্ষা নিতে হবে এবং এই মুখ্যমন্ত্রীকে নাকানি চোপানি খেতে হবে শেষ পর্যন্ত, একেবারে নাকানি চোপানি খেতে হবে। সেটা মানুষ শুধু দেখার অপেক্ষায় আছে। যে এতদিন অনেক মানুষ বুঝতে পারেনি যে মুখ্যমন্ত্রী যে এইটার আসল ব্যক্তি, যিনি এই প্ল্যান কৌশল ষড়যন্ত্রের আসল সবচেয়ে ক্যাপ্টেন, সেটা এই সাংবাদিক সম্মেলনে বোঝা গেল। এবং উনি আভাস দিয়েছিলেন প্রত্যেকের একটু অভিজ্ঞতার কথা ভাবা হচ্ছে, মানে এগুলো অলরেডি প্রি প্ল্যান্ড। এবং বয়স বাড়ালেন, সুপ্রিম কোর্টের নিয়ম অর্ডার অনুযায়ী এসএলএসটি 2016 22,53,000 সবার বয়স যাই পারে হোক, 50 হয়ে গেলে সে পরীক্ষায় বসবে। তাহলে তারপরে যারা আপনারই দোষে নিয়োগের হলো না, যাদের বয়স বেড়ে গেছে 40 পার, যারা পরীক্ষায় বসতে পারেনি, যারা 2020-তে করেছে, 2021-এ করেছে, যারা 19-এ করে, যারা বিএড করেছে, এমএ করে, তাহলে তাদেরকে বঞ্চিত করলেন কেন? তাদের তো বয়স পার হয়ে গেছে। তাহলে কীরকমভাবে এরকম ধরে দ্বিচারিতা করছে না, এটা শিক্ষক হিসাবে মেনে নেওয়াই যায় না। এবং প্রত্যেকটা মানুষের এর বিরুদ্ধে কথা বলা উচিত যে আপনার সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনাকে নষ্ট করে দিচ্ছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। এবং যারা শিক্ষিতা যারা স্কুলের মাস্টারমশাই দিদিমণি হবে, তাদের ভবিষ্যৎটাকেও নষ্ট করে দিচ্ছে এই সরকার। শুধু দান ধ্যান উমুকে এইটাই চালিয়ে যাচ্ছে। কোনো রকমের উনি চাচ্ছেন, মনে হয় আমার যতটুকু মনে করি, যে সবগুলো স্কুল, যেমন প্রাইভেট স্কুল বেড়ে গেছে, সবগুলো প্রাইভেট হয়ে যাক। তাহলে ওই প্রাইভেট স্কুলগুলো, তাদের কাছে তো পার্টির লোকজনকে পয়সা নেয়। যে আমার নিজের জানা, যে বাইরে থেকে এখানে এসে ব্যবসা করতে এসছেন, তাহলে পয়সা দেবেন না? দিন, পয়সা দিন। তো এই যে এই প্রবণতাটা উনি চাচ্ছেন, শিক্ষা দীক্ষা বাদে, সব শিক্ষা দীক্ষা বাদে এই দান ধ্যান এগুলো চলুক, আর সংখ্যালঘুদের এই মস্তান গুন্ডা বানিয়ে রাখবো, তাহলে ভোটে আমি জিতে আসবো। পদ্ধতি হচ্ছে কি এটাই। কিন্তু আজকের সংখ্যালঘু যারা ভাবছে যে তাদের ছেলেমেয়েরা আজকের উচ্চ শিক্ষিতা হয়েছে, বলছে কন্যাশ্রী যুবশ্রীর জন্য ঘরে ঘরে মুসলিম মহিলারা এখন
বিরাট করেছে, কিন্তু তাদের অন্তিম সাফল্য কই? তাদের চাকরিটা কই? তাদের চাকরিটা ক্ষেত্রে তাদের গাছটা বড় করলেন, তারপরে গাছের মাথায় আপনি কুড়ুল মারলেন, সেই ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সংখ্যালঘু ভাই বোনদের যারা উচ্চশিক্ষিত শিক্ষিতা, তাদের একটা এখন সময় এসেছে, প্রতিবাদ করার সময় এসেছে। আপনারা কাকে ভোট দেবেন সেই নিয়ে আমি বলছি না, কিন্তু আপনাদের কর্মজীবনটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আপনাদের এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। না হলে এই উচ্চশিক্ষিত শিক্ষিতা ছেলেমেয়েরা কি করবে তারা নিজেরা জানে না। কিন্তু স্যার ওই যে বিজ্ঞপ্তি, যেখানে সুপ্রিম কোর্টের রায় ছিল যারা চিহ্নিত টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবেন, এবং যারা এখন অবধি আনটেন্টেড বলে রয়েছে তাদের মধ্যেও একাধিক টেন্টেড রয়েছে। এটা এসএসসিও মেনেছিলেন, রাজ্য সরকারও মেনেছিলেন, সবাই মেনেছিলেন। সেই তালিকা এখনো বেরোয়নি, অন্যদিকে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, তাহলে তো তারাও পরীক্ষায় বসবে। হ্যাঁ, তারা এইটা তো প্ল্যান, অথবা এটা ইচ্ছা করে সুপ্রিম কোর্টের ওই রায়টাকে পুরো অমান্য করলো, সুপ্রিম কোর্টের ওই রায়টাকে পুরোপুরিভাবে অমান্য করলো। এবং সে ওদিকে একটা মানুষ, সাধারণ মানুষ করতে পারে, একজন মাননীয় মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে এইভাবেই বেআইনি কাজ করতে পারে, সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাতে পারে। আর আমি অনেক আগে থেকেই বলেছিলাম আপনাদের চ্যানেলে যে কোনো দিন ওই অযোগ্যদের নাম প্রকাশ করবে না, ওদেরকে জামাই আদর করে রাখবে, কারণ ওরাই তো সব নাম বলে দেবে। আর নাম বলে দিলে একেবারে কাছের লোকগুলোর, অনেক কাছের লোক আছে আশেপাশে, তাদের নাম কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তখন এই দুর্নীতির থেকে একটা সারা পশ্চিমবঙ্গে রাহাজানি তৈরি হবে। আর সেই জন্যই প্ল্যান করে এটা করেছে। তাহলে পরীক্ষাটা ভুন্ডুল করার জন্যে, পরীক্ষা ভুন্ডুল করে মানে ওরা পরীক্ষায় বসবে, তখন কোড অফ কন্টেম হবে, কোড অফ কন্টেম হবে। মানে যারা একটু নতুন প্রিপারেশান নেবে তারা প্রিপারেশান নিতে পারছে না, যে কীভাবে প্রিপারেশান নেবো। এইটার কিছুদিন পরে ফের চেঞ্জ হবে। মানসিকভাবে তাদের যারা বহুদিন ধরে যারা চাকরি করবে ছিল, তাদেরও মানে আশাটাকে একেবারে পুরো দুরাশা করে দিল। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই যে বিজ্ঞপ্তি, এর বিরুদ্ধে আবারও মামলা হতে পারে যেমনটা জানা যাচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে আমার রিকোয়ারমেন্ট আছে, আমি রিকোয়ারমেন্ট দিতে চাইছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মিলে মামলা করছে বলে রিকোয়ারমেন্ট হচ্ছে না। এই দুর্নীতিপূর্ণ এই বিজ্ঞপ্তি, এর বিরুদ্ধে মামলা হলে তো মুখ্যমন্ত্রী একই অভিযোগ করবেন। দেখুন, খুব ভালো কথা বলেছেন। বিগত 4-5 বছর ধরে শুনে, 3-4 বছর, 2022 থেকে শুনে আসছি আমার হাতে 5 লাখ আছে, কোনো সময় বলছে 3 লাখ, কোনো সময় বলছে 1 লাখ। তাহলে এই যে 2016 পর, আমি ধরি 2017 পর, 2017 পর থেকে মাত্র 20,000 শূন্য পদ মানা যায়, যেখানে বামফ্রন্টের সময় প্রতি বছর কম করে 10,000, মানে গড়ে যদি ধরি 15,000 প্রতি বছর এই শূন্যপদ হতো। তাহলে দেখুন 2014 পরে 2016 টেট, সেখানে 25,752টা শূন্যপদ, 2 বছরে 25,000 শূন্যপদ হলো। এই SLST হলো 2 বছরের মধ্যে, এই সরকারের সময় 25,000 শূন্যপদ। আর এই এত বছর ধরে শূন্যপদ হচ্ছে 20,000। আবার বলে আমি ক্রিয়েট করেছি। আপনি ক্রিয়েট করার কে ক্রিয়েট করার? আপনি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে স্কুলে। তাহলে ব্যাপার, আপনার হাতে যে 1 লাখ 2 লাখ চাকরি, সেগুলো কোথায় গেল? যেটা বলছেন অসত্য কথা, এবং মানুষ সেটা বুঝে যায়, এখন বুঝে গেল। আপনার হাতে 1 লাখ চাকরি, তাহলে শূন্যপদ তো 1 লাখ হবে। 20,000 নতুন যে শূন্যপদ হলো মাত্র 20,000। কি করে হয়? 24,203 আর এদিকে 20,000, কি করে হয় বলুন? অর্থাৎ এইভাবে তালগোল পাকিয়ে যাতে ইলেকশনটা এসে যায়, ইলেকশনে জিতে গেল, এই দেখো মানুষ আমাকে ভোট দিয়েছে, তাহলে আমাদের কোনো দুর্নীতি হয়নি। কিন্তু দুর্নীতি যে হয়েছে এবং সেটা ওনার মদতে হয়েছে, সেটা পরিষ্কার করে বোঝা গেছে এই সাংবাদিক সম্মেলনে, সেটা বোঝা গেছে। সুপ্রিম কোর্টে অর্ডার সত্ত্বেও বলল যে আমি ওদের একটি এক্সট্রা নাম্বার দেওয়ার চেষ্টা করছি, ওই নাম্বারটা পেলে তো ওরা হুড় করে ঢুকে যাবে, 10 আর 20, 30 নম্বর, ব্যাস হয়ে যাবে। তাহলে রিভিউ পিটিশনের ভূমিকা? রিভিউ পিটিশন কিছু হবে না, সেটা জানেন তো, উনি নিজেই জানেন রিভিউ পিটিশনের কিচ্ছু হবে না। রিভিউ পিটিশন হলে অনেক আগে এরা সেটাকে বিচারপতির চেম্বারে পৌঁছে দিত, রিভিউর পিটিশনটা পৌঁছে দিত, সেটা দিচ্ছে না, জানে রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না।
আরও আমাদের মান সম্মান সব চলে যাবে। এর আগে বুধ আর শুক্রবার দুদিন দুটো মামলা উঠেছিল, একটা টেন্টেড একটা নন টেন্টেড। এবং এখানে মজার ব্যাপার, যারা বলছে নন টেন্টেড, হ্যাঁ, তাদের ভিতরে কিন্তু আবার টেন্টেড আছে, এটা একেবারে শিওর, তাদের ভিতরে টেন্টেড আছে। সুতরাং সেই হিসেবটা তো বার করতে পারছে না, আর বার করতেই পারবে না, আর বার করার মতো সৎসাহস নেই।